রংপুরে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। উত্তরাঞ্চলের কয়লা খনি ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস। ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। জামায়াতকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য আমিরের। ভারতের সাথে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ দেওয়ার আশ্বাস। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ৩৬ দফার ইশতেহারে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। মেধাবীদের দেশে ফেরানো ও কর্মসংস্থানের পাশাপাশি ভোটারের বয়স 16 বছর করতে চায় দল। এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরো গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে two things are important: youth and dignity. ঢাকায় ছুটির দিনে প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ। কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। ওনাদের বিল্ডিং এ এই নির্বাচন কমিশন ভাড়া থাকে, সেখানে ভাড়া থেকে সরকারি ব্যালট এবং যত গোপনীয় জিনিস আছে এটা নিরাপদ থাকতে পারে না। ভর দুপুরে রাজধানী থেকে শিশু অপহরণের ঘটনায় মূল হোতা সহ গ্রেপ্তার 4। 24 ঘন্টার মধ্যে গাইবান্ধা থেকে শিশুটিকে উদ্ধার। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। আপনারা এতক্ষণ দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রংপুরের নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 9টায় কালেক্টর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে যারা রেজিস্টার্ড এনজিওতে ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে, আর সেই ঋণের টাকা সরকার দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আর এছাড়া উত্তরাঞ্চলের কয়লা খনি ব্যবহার করে শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন। রংপুর থেকে লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। 2 যুগ আগে জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 যুগ পর আবারও রংপুরে তিনি। অনেক সরকার এসেছে গেছে, কিন্তু তিস্তাবাসীর কান্না শেষ হয়নি। এবার সেই অপেক্ষার পালার হিসাব বুঝে নিতে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে লাখো মানুষের উপস্থিতি। কারণ তিস্তাকে ঘিরে গড়ে ওঠা মঞ্চে বসে থাকা মানুষগুলোই হয়তো তারেক রহমানের নেতৃত্বে যাবেন 13তম সংসদে। রাত 8:30টায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বলেন, এই রংপুর আবু সাইদের পবিত্র মাটি, এই ত্যাগ বৃথা যেতে পারে না। তিনি বলেন, তখনই জুলাই শহীদদের মূল্যায়ন করা হবে যখন মানুষের অধিকার নিশ্চিত সম্ভব হবে। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। বিএনপির শাসনামলে রংপুর অঞ্চলের মানুষ দারিদ্র্য সীমা থেকে বের হয়েছিল জানিয়ে তারেক রহমান বলেন, কিন্তু গত কয়েক বছর শুধু লুটপাট হয়েছে, কোনো উন্নয়ন হয়নি। বিএনপির পক্ষেই সম্ভব একমাত্র দেশের আইন শৃঙ্খলাকে সঠিকভাবে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং শক্তভাবে মানুষের নিরাপত্তা প্রদান করা। সরকার গড়তে পারলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তারেক রহমান। আগামী 12 তারিখ সরকার গঠন করতে পারলে রেজিস্টার্ড এনজিওতে যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ মওকুফ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাআল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। জুলাই আগস্টে আহতদের মূল্যায়ন এবং সংস্কার করতে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেন বিএনপি চেয়ারম্যান। জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। কোন যাবেন? এলাকার সমস্যা সম্ভাবনা আর প্রত্যাশার কথা তারেক রহমানের কাছে তুলে ধরলেন উত্তরের জনপদের ভোটাররা।
তারেক রহমান ও তাদের জামাতে আশ্বস্ত করলেন সামাজিক সুরক্ষার। দেখার বিষয় এই নির্বাচনী জনসভা কতখানি সফল হয় সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। মারুফা রহমান, নিউজ 24, ঈদগাহ মাঠ, রংপুর। জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় পীরগঞ্জে কবর জিয়ারতের পর আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। পরে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আবু সাইদ শিখিয়েছেন কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়তে হয়, সেই শিক্ষাও আবু সাইদ শিখিয়ে গেছেন। ক্ষমতায় গেলে 1 বছরের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এছাড়াও নারীর সম্মান এবং ক্ষমতা নিশ্চিত করবে বলেও তিনি জানিয়েছেন। লক্ষ্মীপুরে 11 দলের জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ফেনীর জনসভায় বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। নোয়াখালীতেও নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। দীর্ঘ 18 বছর পর কুমিল্লার জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে 1 বছরের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করবে জামায়াত। জামায়াতের আমির আরো বলেন, 15 বছরে সবচেয়ে মজলুম দলের নাম জামায়াতে ইসলাম। আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন, আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না। মা বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই, মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবে। 28 বছর পর লক্ষ্মীপুরে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। দুপুর থেকেই নেতাকর্মীদের ঢলে উপচে পড়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। অতএব কোন জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীর সম্মান ও ক্ষমতা নিশ্চিত করা হবে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাওয়া জামায়াতকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে, এই জাতিকে হিসাব করে কথা বলবেন। যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন, অন্যটা তাকে করতে দিন। জুম্মার আগে নোয়াখালী জেলা স্কুল মাঠে 11 দলের জনসভায় ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে দেয়া হবে না মিথ্যা মামলা, বন্ধ হবে দুর্নীতি ও চাঁদাবাজি। আমরা একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না 15.5 বছরের সেই দুঃশাসন আবার বাংলাদেশে ফিরে আসুক। এর আগে ফেনীতে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের প্রশংসা করেই নির্বাচনী প্রচার শুরু করেন জামায়াত আমির। বলেন, কখনো আধিপত্যবাদের কাছে আপোষ করেননি খালেদা জিয়া। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন, আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই। এ সময় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। সবাই মিলে ইনশাআল্লাহ ফেনীর বন্যা পরিস্থিতির জন্য প্রতিবেশী দেশের দায় আছে কিনা প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। অতীতে যারা জনগণের রায়কে সম্মান জানায়নি তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু তাদের মন জয় করতে পারবেন না। নারীদের সম্মান জানিয়ে বলেন, আমাদের কথা স্পষ্ট, জীবন দেব তবুও নারীদের ইজ্জতে হাত দিতে দেব না। ফেনী থেকে মাসুদ সুমন, নিউজ 24। শিক্ষা সংস্কার ও নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে 36 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই ইশতেহার 11 দলীয় জোটের সাথে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, ক্ষমতায় আসতে পারলে টিসিবি ফ্যামিলি কার্ড নিবন্ধিত সাধারণ মুদি দোকান থেকে দেয়া হবে, আর ন্যূনতম মজুরি ধরা হবে 100 টাকা প্রতি ঘন্টায়। ইশতেহার ঘোষণায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এনসিপি একটি বাস্তবায়নযোগ্য ইশতেহার দিয়েছে।
রাজনীতির নতুন বন্দোবস্তের ঘোষণা দিয়ে সংসদ প্লাজায় আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজপথে নানা চড়াই উতরাই পেরিয়ে এখন দলটি নির্বাচনী মাঠে। জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা তরুণরা এবার জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলতে চায় জাতীয় সংসদে। নির্বাচনী মাঠে এর মধ্যে তারা যোগ দিয়েছে জামায়াতের সাথে 11 দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে। ভোটারদের কাছে টানতে শুক্রবার 36 দফা ইশতেহার দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করে দলটি, যাতে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, নারী ক্ষমতায়ন ও শিক্ষা। ইশতেহারে বলা হয়েছে, টিসিবি ফ্যামিলি কার্ড নিবন্ধিত সাধারণ মুদি দোকান থেকে দেওয়া হবে। ন্যূনতম মজুরি হবে 100 টাকা ঘন্টায়, আর নাগরিক সকল সুযোগ সুবিধা দেওয়া হবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, এখন কার্ডের রাজনীতি চলছে, কিন্তু জনগণের একটা কার্ড হবে। এনআইডি কার্ডের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে জনগণ। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এনসিপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজ ও কূটনীতিকরা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিশ্রুতিতে জমে উঠেছে রাজধানী ঢাকার নির্বাচনী প্রচার। বিএনপি প্রার্থীরা দুষছেন জামাতকে, আর জামাত নেতারা করছেন বিষোদগার। ঢাকা 9 আসনে আবার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনকে করে তুলেছেন ত্রিমুখী লড়াই। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরব রাজধানী ঢাকা, চলে অভিযোগ আর পাল্টা অভিযোগ। শুক্রবার সকালে ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। আফতাবনগরের অলিতে গলিতে ভোটারদের দ্বারে দ্বারে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, একটি দল হত্যা করে লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে। ঢাকা 9 এর প্রচারণায় নেমে তাসনিম জারা বলেন, পুরনো রাজনীতির হিসাব আর মিলবে না। প্রথাগত রাজনীতিতে তাই হয়ে আসছে, রাজনীতিবিদরা আসেন কিন্তু তারপরে সমস্যার সময় আর পাশে পাওয়া যায় না। এই জায়গায় আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা, আমাদের এখানে স্থানীয় অফিস থাকবে, ডিজিটাল ড্যাশবোর্ড থাকবে, কোনো ভাই বা নেতা ধরে এমপির কাছে যেতে হবে এমন না। প্রার্থীর উপরে হামলা করছে, তারা সমর্থকদের উপর হামলা করছে। শেরপুরে একজনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে লাশের উপর দিয়ে বাংলাদেশে ক্ষমতায় যেতে যাচ্ছে, রাজনীতিতে যেতে চাচ্ছে। ফলে আমরা এই লেভেল প্লেইং ফিল্ড নানাভাবে বিনষ্ট করা হচ্ছে। এদিকে মিরপুরের নাভানা ও তালতলা বস্তির সামনে গণসংযোগে অংশ নেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আর নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচারণায় জানিয়েছেন ঢাকা 13 এর বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এলাকাবাসীদেরকে নিয়ে আমরা সকল এলাকায় টহল শুরু করব। সো যেই যেই জায়গা থেকে সন্ত্রাসের উৎপত্তি, প্রত্যেকটা জায়গা আমরা নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। জামাত একটি দল, তারা ঘরে ঘরে গিয়ে বিকাশে নাম্বার নিচ্ছে এবং বিকাশে তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে। তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে দাঁড়িয়েছি, জনকল্যাণের স্বার্থে দাঁড়িয়েছি। মানুষকে নিশ্চয়ই, আমার এই ভূমিকাকে মানুষ নিশ্চয় মূল্যায়ন করবে। ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফখরুল ইসলাম। শুক্রবার সকালে ইশরাকের প্রচারণায় যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের সিদ্ধান্তে আমি মোহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন সাহেবকে সম্মতি জ্ঞাপন করছি।
আমরা দুজন একসাথে মিলে কাজ করে যাব। এই পুরান ঢাকার এই অঞ্চলে যা সমস্যা রয়েছে, আমার ভাই আছে, আমি আছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যাব ইনশাল্লাহ। নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের হামলা সহ নানা অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের সমালোচনা করেছেন ঢাকা ৬-এর জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। ওনাদের বিল্ডিংয়ে এই নির্বাচন কমিশন ভাড়া থাকে, সেখানে ভাড়া থেকে সরকারি ব্যালট এবং যত গোপনীয় জিনিস আছে এটা নিরাপদ থাকতে পারে না। নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ছে, সাথে বাড়ছে অভিযোগ। নিরপেক্ষতা আর শৃঙ্খলা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নলচিরা ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ মিছিল বের করে এনসিপি ও বিএনপি। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। আহত হয় উভয় পক্ষের 12 জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী 6 আসনে 11 দলীয় জোট প্রার্থী হান্নান মাসুদ। কুড়িগ্রামে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রৌমারী উপজেলার যাদুকচর উচ্চ বিদ্যালয়ে চক্ষু সেবা ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন চোখের সমস্যায় ভোগা নারী, পুরুষ ও শিশুরা সেবা নিতে আসেন। রোগীরা হাতের কাছে বিনামূল্যে এমন সেবা পেয়ে খুশি। দেশব্যাপী এই ক্যাম্প অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। চক্ষু শিবিরে 8 সদস্যের একটি টিম এই কার্যক্রম পরিচালনা করে। আমরা বিনামূল্যে ঢাকায় নিয়ে যাব, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং তাদেরকে চোখের স্থানীয় অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করে দিব। আমার চোখ ব্যথা করে, এর জন্য মেডিকেল টিম নিয়ে করছে, এটা খবর শুনে এখানে আসছি চোখ দেখানোর জন্য। ভরদুপুরের রাজধানী থেকে 3 বছরের শিশুকে অপহরণের ঘটনায় মূল হোতা মোহাম্মদ চান মিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আর সেই সঙ্গে অপহরণের 24 ঘন্টার মধ্যেই গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এই বিষয়ে বিস্তারিত জানান মিডিয়া উইংয়ের পরিচালক। জানিয়েছেন, 3 বছরের শিশুটিকে অপহরণ কাণ্ডের মূল হোতা চান মিয়া নামের এক রিকশা চালক। বুধবার দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান তিনি। 2004 সাল থেকে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম। এই বিষয়কে সামনে রেখে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও থাই স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন সামাজিক মূল্যবোধ বিকাশের জন্য সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এজিএম FK মামুন। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।